আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে তা বিন্দুমাত্র পরিবর্তন হবে না, প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, বছরে ১৩২৭ কোটি টাকার রাজস্ব হারাতে পারে বাংলাদেশ, সিপিডি। শারজাহ ও আবুধাবি রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস বাংলা। ঈদ যাত্রায় ঢাকা আহসানিয়া মিশনের ৯ সুপারিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে তা বিন্দুমাত্র পরিবর্তন হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার ১০ মার্চ রাজধানীর বনানীর টিএনটি খেলার মাঠে করাইল বস্তি সংলগ্ন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। তারেক রহমান বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চায় সরকার, তারই অংশ হিসেবে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। নারীদের অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন করা না গেলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সরকার প্রধান বলেন, বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর ১ মাসের কম সময়ের মধ্যে জনগণকে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছে। আমরা কৃষক কার্ডের কাজও শুরু করেছি। আগামী মাসের মধ্যে বহু কৃষক ভাইয়ের মাঝে কৃষক কার্ড তুলে দেওয়া হবে। তিনি বলেন, এটি গুরুত্বপূর্ণ, স্মরণীয় ও ঐতিহাসিক দিন। প্রত্যক্ষ ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাই সরকার জবাবদিহি করতে বাধ্য। নারীদের স্বাবলম্বী ও ক্ষমতায়ন করতে পারলেই এগিয়ে যাবে দেশ। প্রথমে পাইলট প্রকল্প হাতে নিতে হয়েছে। কড়াইল ও ভাসানটেকের ১৫,০০০ নারীকে কার্ড দেওয়া হয়েছে। বক্তব্যের আগে কড়াইল, সাততলা বস্তি ও ভাসানটেকের ১৫ জন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন তারেক রহমান। আগামী ৫ বছরের মধ্যে ৪ কোটি নারীর কাছে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলে অনুষ্ঠানে জানান সরকার প্রধান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেন, ফ্যামিলি কার্ড আজ স্বপ্ন নয়, ফ্যামিলি কার্ড আজ সবার দোরগোড়ায়। ফ্যামিলি কার্ড একটি ভরসার নাম, আস্থার নাম। ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সরকার মাসিক ২৫০০ টাকা করে উপকারভোগী পরিবারগুলোকে ভাতা দেবে। ভাতা দেওয়া হবে উপকারভোগীর পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবে। তারা ঘরে বসেই ভাতা পাবেন। পরীক্ষামূলক পর্যায়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে আগামী জুন পর্যন্ত ৪ মাসের জন্য ৩৮ কোটি ৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। পরীক্ষামূলক পর্যায়ে ৬৭,৮৫৪টি নারী প্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে। পরে সফটওয়্যারের মাধ্যমে দারিদ্র্য সূচক নির্ধারণ করে পরিবারগুলো হতদরিদ্র, দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণীতে ভাগ করা হয়েছে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি কার্যকর হলে বছরে সরকারের প্রায় ১,৩২৭ কোটি টাকার আমদানি শুল্ক রাজস্ব হারানোর আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। একই সঙ্গে চুক্তির কারণে বিশ্ব বাণিজ্য সংস্থার WTOর আওতাভুক্ত অন্যান্য দেশকেও একই ধরনের সুবিধা দেওয়ার বাধ্যবাধকতা তৈরি হতে পারে, যা ভবিষ্যতে বড় ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছে সংস্থাটি। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে জাতীয় বাজেট ২০২৬-২৭ অর্থবছরের জন্য সুপারিশসমূহ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে কথা বলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড ফাহমিদা খাতুন। মূল প্রবন্ধ উপস্থাপনের সময় ড ফাহমিদা খাতুন বলেন, সম্প্রতি বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড শীর্ষক একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা প্রায় ৪,৫০০ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিতে হবে। এছাড়া আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে আরও ২,২১০ ধরনের পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার কথা রয়েছে। তিনি বলেন, এসব পণ্য থেকে সরকারের বছরে প্রায় ১,৩২৭ কোটি টাকার আমদানি শুল্ক রাজস্ব আসে। চুক্তি কার্যকর হলে সরকার এই রাজস্ব আয় হারাতে পারে। পাশাপাশি যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে শুল্কমুক্ত বাজার সুবিধা দেওয়া WTOর নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে বলেও উল্লেখ করেন তিনি। এর ফলে WTOর আওতাভুক্ত অন্যান্য সদস্য দেশকেও একই সুবিধা দেওয়ার চাপ তৈরি হতে পারে। ড ফাহমিদা খাতুন আরও বলেন, চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে নির্দিষ্ট কিছু পণ্য কেনার শর্ত থাকায় সরকারের ব্যয়ও বাড়তে পারে। এ কারণে চুক্তিটির রাজস্ব আয় ও সরকারি ব্যয়ের উপর প্রভাব সরকারকে পুনর্মূল্যায়ন করা প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা দরকার। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে বাণিজ্যকে অস্ত্র হিসেবে ব্যবহারের প্রবণতা বেড়েছে, যা বিশ্ব বাণিজ্য সংস্থাকে দুর্বল করে দিচ্ছে। তিনি বলেন, এই চুক্তির বিষয়বস্তু উন্মুক্ত করা প্রয়োজন, কারণ এতে বেশ কিছু আর্থিক ঝুঁকির বিষয় রয়েছে। তিনি বলেন, চুক্তি বাস্তবায়নের বড় অংশ বেসরকারি খাতের উপর নির্ভরশীল, কিন্তু বেসরকারি খাতকে যদি যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানিতে উৎসাহিত করতে হয়, তাহলে সরকারকে
ভর্তুকি দিতে হতে পারে, না হলে তারা কেন যুক্তরাষ্ট্র থেকেই পণ্য আমদানি করবে এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে। এছাড়া তৃতীয় কোনো দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক, কোথা থেকে পণ্য কেনা যাবে বা যাবে না, এ ধরনের বিষয়েও এতে জড়িত, যা দেশের সার্বভৌমত্বের প্রশ্নেও প্রভাব ফেলতে পারে। অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নির্দেশনার পর এই বিষয়ে নতুন করে আলোচনার সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশ চাইলে চুক্তিটি পুনর্মূল্যায়ন করতে পারে। মিডিয়া ব্রিফিংয়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনকেও বড় চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরেন ড ফাহমিদা খাতুন। তিনি বলেন, চলতি অর্থবছরের জানুয়ারি পর্যন্ত রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে 12.9%, যেখানে লক্ষ্যমাত্রা ছিল 34.5%। বাকি সময়ে লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে 59.4% হারে রাজস্ব আদায় করতে হবে, যা বাস্তবে সম্ভব নয়। তিনি জানান, বর্তমানে রাজস্ব ঘাটতি প্রায় 60,000 কোটি টাকায় দাঁড়িয়েছে। রাজস্ব আদায় কম হওয়ায় সরকারকে ব্যাংক খাতের উপর বেশি নির্ভর করতে হচ্ছে। চলতি অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত সরকার ব্যাংকিং খাত থেকে 59,655 কোটি টাকা ঋণ নিয়েছে। বিপরীতে ব্যাংক বহির্ভূত ঋণ ও বৈদেশিক সহায়তা উল্লেখযোগ্য হারে কমেছে। ড ফাহমিদা খাতুন বলেন, ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ নেওয়ার ফলে আর্থিক খাতে ঝুঁকি তৈরি হচ্ছে এবং বেসরকারি খাতের ঋণ প্রবাহ কমে যাচ্ছে। একই সময়ে মূল্যস্ফীতি 8% উপরে রয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে সমস্যা দেখা দিলে মূল্যস্ফীতির উপর আরও চাপ তৈরি হতে পারে, কারণ বাংলাদেশের জ্বালানির বড় অংশ ওই অঞ্চল থেকে আমদানি করা হয়। তিনি আরও বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নেও ধীর গতি দেখা যাচ্ছে। চলতি অর্থবছরের জানুয়ারি পর্যন্ত এডিপি বাস্তবায়নের হার ছিল মাত্র 20.3%, যা গত 15 বছরের মধ্যে সর্বনিম্ন। সিপিডির এই নির্বাহী পরিচালক বলেন, চলতি অর্থবছরে রপ্তানি আয় 3.2% কমেছে, বিপরীতে জানুয়ারি পর্যন্ত আমদানি বেড়েছে 3.9%। তিনি বলেন, আগামী অর্থবছরের বাজেট প্রণয়নের সময় উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ থেকে সরে আসা উচিত, কারণ চলতি অর্থবছরেও উচ্চ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও তা অর্জন করা সম্ভব হয়নি। ড ফাহমিদা খাতুন বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে কর জিডিপি অনুপাত 15% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, কিন্তু বাস্তবে চলতি অর্থবছরে এই অনুপাত প্রায় 6.8% রয়েছে। ফলে এই লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে দীর্ঘমেয়াদী কার্যকর রাজস্ব ব্যবস্থাপনা ও সংস্কার প্রয়োজন। তিনি আরও বলেন, অপ্রয়োজনীয় সরকারি ব্যয় কমাতে হবে এবং বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিতে হবে, কারণ বিনিয়োগ কমে যাওয়ার ফলে কর্মসংস্থানের সুযোগও কমে যাচ্ছে। বাংলাদেশের অন্যতম বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স আগামী 13 মার্চ থেকে শারজাহা এবং 14 মার্চ থেকে আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে। মধ্যপ্রাচ্য পরিস্থিতির মধ্যে প্রবাসী বাংলাদেশিরা ভিসা সংক্রান্ত জটিলতার কারণে অনিশ্চিত সময় অতিক্রম করছে। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর পালন করার উদ্দেশ্যে প্রবাসীরা বাংলাদেশে এসে পরিবার পরিজনের সাথে মিলিত হতে পারবে কিনা তা নিয়ে নানা উৎকণ্ঠার মধ্যে দিনানিপাত করছে। সকল ধরনের অনিশ্চয়তা থেকে পরিত্রাণের জন্য ইউএস বাংলা এয়ারলাইন্স আগামী 13 মার্চ থেকে সপ্তাহে 4 দিন শুক্র, রবি, মঙ্গল ও বুধবার ঢাকা থেকে শারজাহা এবং 14 মার্চ থেকে সপ্তাহে 3 দিন শনি, সোম ও বৃহস্পতিবার ঢাকা থেকে আবুধাবি রুটে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। প্রতি সোমবার চট্টগ্রাম থেকে আবুধাবির উদ্দেশ্যে সরাসরি ফ্লাইট ছেড়ে যাবে। ইউএস বাংলা ঢাকা থেকে শনি ও বৃহস্পতিবার সরাসরি 5:50 এবং সোমবার 3:55 চট্টগ্রাম হয়ে আবুধাবির উদ্দেশ্যে যাত্রা করবে এবং চট্টগ্রাম থেকে সোমবার 5:50 আবুধাবির উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে এবং আবুধাবি থেকে ঢাকার উদ্দেশ্যে স্থানীয় সময় রাত 10:10 ফ্লাইট ছেড়ে আসবে। শারজাহা ও আবুধাবি রুটে বোয়িং 737-800 এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালিত হবে। ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে 3টি 436 আসনের 3টি এয়ারবাস 330 এবং 189 আসনের 9টি বোয়িং 737-800 সহ মোট 25টি এয়ারক্রাফট আছে। এখানে উল্লেখ্য, প্রতিদিন ঢাকা থেকে দুবাই রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা অব্যাহত আছে। এছাড়া মধ্যপ্রাচ্যের অন্যতম গন্তব্য জেদ্দা, রিয়াদ, মাস্কাট রুটে ফ্লাইট পরিচালিত হচ্ছে। খুব শীঘ্রই ঢাকা থেকে দোহা রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করার পরিকল্পনা করছে ইউএস বাংলা এয়ারলাইন্স। এছাড়া টিকিট সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করুন 0177777800 থেকে 6 অথবা 13605 নম্বরে। প্রতি বছর ঈদকে কেন্দ্র করে দেশের মহাসড়কগুলোতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে, যা বহু প্রাণ কেড়ে নেয়। ঈদ যাত্রায় সড়কে বেপরোয়া হয়ে ওঠে যানবাহন। বাসের পাশাপাশি পাল্লা দিয়ে সড়কে ছুটে চলে মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন। অসতর্কভাবে চলে পথচারী।
ঈদে প্রতিবারই রোড ক্রাশের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। গত ঈদেও তার ব্যতিক্রম হয়নি। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA-এর তথ্যমতে গত ঈদুল ফিতরের ৮ দিনের ছুটিতে সারা দেশে ১১০টি সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩২ জন নিহত এবং ২০৮ জন আহত হয়। ২০২৩ সালের ঈদুল ফিতরে রোড ক্রাশে ১৫ দিনে ২৩৯ জনের মৃত্যু হয়। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে প্রায় ১৯% বেশি নিহত হয় বলে BRTA সূত্রে জানা যায়। রোড ক্র্যাশ বৃদ্ধি পাওয়ার বিভিন্ন কারণের মধ্যে অন্যতম কারণ সড়ক নিরাপত্তা সংক্রান্ত দেশে কোনো আইন ও এর প্রয়োগ নেই কোনো উপযুক্ত সিস্টেম এবং নেই কোনো দায়বদ্ধতা। তারই প্রেক্ষিতে এবারের ঈদযাত্রায় রোড ক্র্যাশ কমাতে ৯ সুপারিশ দিয়েছে নিরাপদ সড়ক নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা ঢাকা আহসানিয়া মিশনের ইউথ ফোরাম। আজ মঙ্গলবার ১০ মার্চ আহসানিয়া মিশন ইউথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিইংয়ের সমন্বয়কারী মারজানা মুনতাহা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সুপারিশ তুলে ধরে। সুপারিশগুলো হল: ১. বেশিরভাগ রোড ক্র্যাশ সংগঠিত হয় গতির কারণে, তাই সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ করতে এই সংক্রান্ত ব্যবস্থাপনা গাইডলাইন অতি সত্বর প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি ঈদে মোটরযানের গতিসীমা নির্দেশিকা মেনে চলতে সকলকে বাধ্য করতে হবে। ২. মোটরসাইকেল চালক ও আরোহী উভয়েরই ঈদে চলাচলে মানসম্মত হেলমেট ব্যবহার নিশ্চিত করতে হবে এবং অতি দ্রুত এ সংক্রান্ত এনফোর্সমেন্ট গাইডলাইন প্রণয়ন করতে হবে। ৩. সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করতে হবে। ৪. চালকদের কর্মঘণ্টা অবশ্যই নিশ্চিত করতে হবে যাতে ঈদযাত্রায় চালকরা পর্যাপ্ত বিশ্রাম পায়, কারণ ক্লান্ত চালক যেমন নিজের জীবনের ঝুঁকি বাড়ায় তেমনি যাত্রীদের জন্যও বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করে। ৫. ঈদযাত্রায় গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে নসিমন, করিমন, টেম্পু সহ সকল প্রকার ব্যাটারি চালিত যানবাহন ও ভটভটি চলাচল বন্ধ করতে হবে। ৬. মদ বা নেশাজাতীয় দ্রব্য সেবন করে যাতে গাড়ি না চালায় সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে এবং এ সংক্রান্ত বিধিবিধান বাস্তবায়ন করতে হবে। ৭. পরিবহনের পাশাপাশি পথচারী পারাপার ও তাদের নিরাপদে চলাচলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেমন ফুটপাত হকার মুক্ত করতে হবে, ফুটওভার ব্রিজ পথচারী বান্ধব করতে হবে এবং ফুটপাত ও ফুটওভার ব্রিজ ব্যবহারে পথচারীদের উদ্বুদ্ধ করতে হবে। এছাড়াও পারাপারের সময় মুঠোফোন ব্যবহার না করা, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হওয়া ইত্যাদি বিষয়ে পথচারীদের সচেতন করতে হবে। ৮. সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়োজিত সংশ্লিষ্ট সংস্থাকে দায়বদ্ধতার আওতায় আনতে হবে এবং ৯. সর্বোপরি বিশ্বব্যাপী সমাদৃত সেফ সিস্টেম অ্যাপ্রোচের আদলে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। তাহলেই সড়কে মৃত্যুর মিছিল হ্রাস পাবে এবং সকল সড়ক ব্যবহারকারী ঈদের মতো বিভিন্ন উৎসব নিরাপদে পরিবারের সাথে উদযাপন করতে পারবে।